আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং সামাজিক দূরত্ব মেনে তোমরা সবাই বাসায় অবস্থান করছো। আমি আশা করছি তোমরা সকলেই তোমাদের প্রয়োজনীয় কাজগুলো করার জন্য যখন বাইরে যাচ্ছ তখন অবশ্যই প্রয়োজনীয় যে স্বাস্থ্যবিধি সেটি মেনে চলছো, সরকারি যে বিধিনিষেধ রয়েছে সেটি মেনে চলছো। এই কঠোর লকডাউনে অবশ্যই তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করছো। যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনে প্রত্যেক ব্যক্তি করোনায় আক্রান্ত হতে পারে, তাই আমাদের প্রত্যেক ব্যক্তির অর্থাৎ ইন্ডিভিজুয়াল পার্সনকে এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই হয়তো আমরা নিজেরা নিরাপদে থাকবো, আমাদের পরিবারের লোকজনও নিরাপদে থাকবে। আমি আশা করছি অবশ্যই আমার প্রত্যেকটা স্টুডেন্ট স্বাস্থ্যবিধি মেনে তাদের প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করবে এবং অপ্রয়োজনে তারা বাইরে যাবে না। তো আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম বিজনেস স্ট্যাটিস্টিক্স এই কোর্সটি। তো এই কোর্সটি আমার আলোচনার বিষয় কিন্তু আজকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আবার কোন চ্যাপ্টারের? এটি চ্যাপ্টার 3-র একটি অংশ বা পার্ট, যেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখে নেই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি। তোমরা যারা ইন্টারমিডিয়েটে পরিসংখ্যান পড়ে এসেছো তারা জানো যে এটি হচ্ছে গণসংখ্যা নিবেশন। আর গণসংখ্যা নিবেশন কি? তাহলে গণসংখ্যা নিবেশন জানার আগে আমরা একটু আলোচনা করতে চাই এই বিষয়টাই, যে যখন আমরা কোনো ইস্যু নিয়ে কাজ করি, অর্থাৎ কোনো অনুসন্ধান ক্ষেত্র থেকে আমরা তথ্য কালেক্ট করি, সেই ডাটাগুলো বা তথ্যগুলো কিন্তু অগোছালো অবস্থায় থাকে বেশিরভাগ সময়। তো যদি হয় সেটা প্রাইমারি ডাটা অনুসন্ধান ক্ষেত্র, তাহলে তো অবশ্যই তথ্যগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। তো এই যে বিচ্ছিন্ন অবস্থায় থাকা তথ্যগুলোকে বা ডাটাগুলোকে যখন একত্রিত করা হয়, তখন কিন্তু একজন ইউজার সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না ওই ডাটাগুলো থেকে। তখন তাকে ওই প্রাপ্ত ডাটাগুলোকে বিন্যস্ত করে বিভিন্ন সারণীতে বিন্যস্ত করে তারপরে কিন্তু তাকে একটা অ্যাকচুয়াল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো এই হিসেবে যদি আমরা চিন্তা করি, গণসংখ্যা নিবেশনটা কি? গণসংখ্যা নিবেশন হলো যে আমাদের পরিসংখ্যানে ব্যাপকভাবে ব্যবহৃত একটি সারণিকা তালিকা। এই সারণী বা তালিকা, যে সারণী বা তালিকায় আসলে বিভিন্ন তথ্য সংগৃহীত যে উপাত্তগুলো রয়েছে সেই উপাত্তগুলো বিন্যস্ত আকারে থাকে। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের আলোকে যখন কতগুলো তথ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তকরণের মাধ্যমে সেটি ক্রমবিন্যস্ত রাশি বা গণসংখ্যা আকারে বা সংখ্যা আকারে প্রকাশ করা হয় এবং সেটি একটি তাৎপর্যমণ্ডিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, তাকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন। তো এই গণসংখ্যা নিবেশনের আবার কতগুলো টাইপস রয়েছে। সেই টাইপসগুলো হলো নিউমেরিক্যাল ডাটা ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা ফ্রিকোয়েন্সি, কন্টিনজেন্সি টেবিল। এখানে আবার নিউমেরিক্যাল যে ডাটা ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেমন রিয়েল ডাটা ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ডাটা ফ্রিকোয়েন্সি এবং কিউমুলেটিভ ডাটা ফ্রিকোয়েন্সি। তো রিয়েল ডাটা ফ্রিকোয়েন্সিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে একটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি, একটি অবশ্যই গণসংখ্যা নিবেশন, এবং কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো আমাদের আজকের আলোচনার বিষয় অবশ্য এই টাইপস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নয়। আজকে আমরা আলোচনা করব মূলত, তোমাদের সাথে দেখো লেখা আছে বোর্ডে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং ক্লাস ইন্টারভ্যালস, অর্থাৎ শ্রেণী ব্যবধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। আমরা যখন একটা টেবল তৈরি করব, সেই টেবলে আমাদের যে ক্লাসগুলো দেওয়া থাকবে বা ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলোকে আমরা কিভাবে পুট অন করব। তো শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল কি আমি একটু দেখাই তোমাদেরকে বোর্ডে, তাহলে সহজে তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটা টেবল ক্রিয়েট করলাম, সেই টেবলে আমার দেওয়া হচ্ছে ক্লাস আর ফ্রিকোয়েন্সি, ক্লাস আর ফ্রিকোয়েন্সি। এখন ক্লাস তো হচ্ছে আমার যেই তথ্য নিয়ে আমি কাজ করব সেই তথ্যকে সাজানো। যেমন ধরো আমি একটা ক্লাসের স্টুডেন্টদের প্রাপ্ত নম্বর অনুযায়ী সেখানে
কি পরিমাণ স্টুডেন্ট নাম্বার পেয়েছে সেটা দেখতে চাচ্ছি। তাহলে ধরো আমি শুরুতে নিলাম যে আমার 10 থেকে 20-এর মধ্যে নাম্বার কয়জন স্টুডেন্ট পেয়েছে, ধরলাম 2 জন স্টুডেন্ট পেয়েছে, এবং 20 থেকে 30-এর মধ্যে আছে ধরো 5 জন, 30 থেকে 40-এর মধ্যে আছে 3 জন। তাহলে এখানে আমার যে ক্লাস ইন্টারভ্যাল সেটা কি সেটা দেখে নিচ্ছি। এই যে দেখো এখানে আছে 10 এবং 20, দ্য লোয়ার লিমিট অফ দ্য ক্লাস অ্যান্ড আপার লিমিট অফ দ্য ক্লাস। তাহলে এই যে এই দুইয়ের যে পার্থক্য, অর্থাৎ 20 থেকে আমরা যদি 10 বাদ দিই সেখানে থাকে কত, মার্কস কত থাকে দেখো তো, 20 বিয়োগ 10 ইকুয়ালস টু 10। আবার আমি যদি 30 থেকে 20 বাদ দিই তাহলে কি হয়, 10। তাহলে এখানে আমার শ্রেণী ব্যবধান কত পেলাম আমি, 10। যেহেতু 10 হচ্ছে আমার শ্রেণী ব্যবধান, এটা অবশ্যই আমি ধরে নিয়েছি। এই ধরে নেওয়ার ক্ষেত্রেও কিছু তথ্য রয়েছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আমি শুরুতে শ্রেণী ব্যবধান নিয়ে আলোচনা করি। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, ইট ইজ ডিটারমাইন্ড বাই ডিস্ট্রাক্টেড, অর্থাৎ আমি আপার লিমিট থেকে লোয়ার লিমিটের যে ডিফারেন্সেস সেটা যদি আবার সেম হয় নেক্সট লেভেলে অর্থাৎ নেক্সট ক্লাসে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি শ্রেণী ব্যবধান। এখানে আমার শ্রেণী ব্যবধান 10, দেখো প্রত্যেকটাতে কিন্তু শ্রেণী ব্যবধান কত, 10। এবার আসি ক্লাস লিমিট। ক্লাস লিমিট কি, ক্লাস লিমিট হচ্ছে শ্রেণী সীমা। শ্রেণী সীমা হচ্ছে এখানে আমার একটা ক্লাস লিমিট হচ্ছে 10 আর একটা হচ্ছে 20। এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, অর্থাৎ আমার শ্রেণীর যে সীমা সেটা হচ্ছে 10 to 20। পরের ক্লাসে যদি আমি যাই তাহলে দেখো লেখা আছে 20 to 30, অর্থাৎ এখানে 20 হচ্ছে আমার লোয়ার লিমিট এবং 30 হচ্ছে আমার আপার লিমিট, অর্থাৎ এটা 20 থেকে 30-র মধ্যেই থাকবে। এটাই হচ্ছে এর শ্রেণী সীমা, এটা 20 থেকে 40-তে যাবে না। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমার প্রত্যেকটা শ্রেণী সীমা কিন্তু কিভাবে দেওয়া আছে, দেখো 10 to 20, নট 10 to 30 বা 10 to 40। এখানে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান 10 এবং সেই হিসেবে কিন্তু এদের যে শ্রেণী সীমা বা লিমিট, ক্লাস লিমিট, সেটা দেওয়া হয়েছে। এবার আসি আমরা মিড পয়েন্ট অফ দ্য ক্লাস। যদিও এখানে মুছে গেছে, আমি লিখে রেখেছিলাম। দেখো মিড পয়েন্ট অফ দ্য ক্লাস তুমি কিভাবে বের করবে, মিড পয়েন্ট অফ দ্য ক্লাস হচ্ছে 10 to 20, এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসে। এখানে আরেকটা ইয়ে রেখি, সারণী বানাই, সেটা ধরলাম আমরা মিড পয়েন্ট। আমার যে শ্রেণী ব্যবধান দেওয়া রয়েছে সেই শ্রেণী ব্যবধানকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো মিড পয়েন্ট অফ ক্লাস। তাহলে একটা সূত্র আমি বলে দিচ্ছি, তোমরা জেনে নাও। সেটা হচ্ছে যে আপার লিমিট লোয়ার লিমিট অফ ক্লাস প্লাস আপার লিমিট অফ ক্লাস ডিভাইডেড বাই 2 ইজ কল্ড মিড পয়েন্ট। তাহলে এখানে আমি কিভাবে মিড পয়েন্ট বের করবো, দেখো লোয়ার লিমিট অফ ক্লাস 10, তোমরা একটু খেয়াল করে দেখো, 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 15। তাহলে আমার ফার্স্ট ক্লাসের মিড পয়েন্ট কত, 15, এন্ড সেকেন্ডে কি হবে, তাহলে আমার 20 যোগ 30 50 ডিভাইডেড বাই 2 ইট ইজ 25। 30 প্লাস 40 70 ডিভাইডেড বাই 2 35। সো এখানে রইল আমার মিড পয়েন্ট। আমি আশা করছি এই ছোট ছোট জিনিসগুলো তোমরা আগে থেকেই জানো, তারপরেও এখনো বুঝতে পারছো। আর এরপরে আসি আমি এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডে আমি তোমাদেরকে এখন একটা সুন্দর জিনিস শেখাবো। এক্ষেত্রে আমাদের ভুল হয়, এক্সক্লুসিভ মানে বহির্ভূত, অর্থাৎ যে সোজা বাংলায় বলি, ধরো আমি যে রুমটাতে আছি এই রুমটাতে যে আছে সেই রুমের বাইরেও যেতে পারবে, এটা হচ্ছে এক্সক্লুসিভ বা বহির্ভূত। অর্থাৎ যেখানে আমার ধরো 10 to 20 ছিল, সেই 20টা আবার পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে গিয়ে লোয়ার লিমিট হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ যখন একটা ভ্যালু বা কোনো ক্লাসের আপার লিমিট নেক্সট লেভেলের লোয়ার লিমিট হিসেবে ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। তোমরা দেখো আমি কিভাবে লিখছি, 30 to 40, এখানে আবার যদি 40 থাকতো তাহলে এখানে 40 to 50 এভাবে হতো। অর্থাৎ যেটা
একটা ক্লাসের আপার লিমিট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটাই আবার পরবর্তী লেভেলের লোয়ার লিমিট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি মানে এক্সক্লুসিভ মেথড। এবার আসি ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথডটাও তোমরা একটু দেখে নাও। ইনক্লুসিভ মেথড হচ্ছে কি যে যেমন আমি রুমে আছি, আমি এই রুমের ভিতরেই থাকবো, আমি আর বাইরে যেতে পারবো না, এটা হচ্ছে ইনক্লুসিভ। অর্থাৎ আমি যখন একটা ক্লাসের মধ্যে আছি, আমি সেই ক্লাসটার মধ্যেই থাকবো, আমি সেই ক্লাসটার বাইরে নেক্সট ক্লাসে যেতে পারবো না। মানে যখন একটা ভ্যালু বা আপার লিমিট বা আপার ভ্যালু ইউজ করা হয় একটা ক্লাসে, তো সেটা শুধু ওই ক্লাসেই ব্যবহৃত হবে, সে নেক্সট ক্লাসের লোয়ার লিমিট হিসেবে ব্যবহৃত হতে পারবে না। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি 10 to 20, আবার এখানে কি হবে তাহলে 21 to 30, এখানে 31 to 40। দেখো তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা হয়েছে কি যে আমার 20 হচ্ছে আপার লিমিট ফর ওয়ান ক্লাস, কিন্তু নেক্সট ক্লাসে সে কিন্তু আর নেই, সেখানে নতুন একটা ভ্যালু অ্যাড হয়েছে, যেটা মানে পরিবর্তিত, অর্থাৎ 20 পরিবর্তে অন্য একটি ভ্যালু ব্যবহৃত হয়েছে, অর্থাৎ 20 পরবর্তী ভ্যালুটি ব্যবহৃত হয়েছে। তার মানে এটা হচ্ছে ইনক্লুসিভ, যে এক ক্লাসের আপার লিমিট অপর ক্লাসে ইউজ হতে পারবে না। তো এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। এবার আসি আমরা ওপেন এন্ড ক্লাস। দেখো এখানে আমি একটা ক্লাস লিখে রেখেছি, মানে একটা টেবিল তৈরি করেছি, সেই টেবিলে দেখো একটা জিনিস লেখা আছে যে বিলো 10 এর পর আবার দিয়েছি আমি নতুন, আচ্ছা এটা আমি সহজভাবে দিই, এটা 20। বিষয়টা একটু খেয়াল করো যে এখানে আমি এতক্ষণ তোমাদেরকে যে ক্লাসগুলো দেখাচ্ছিলাম টেবিলে, সেই ক্লাসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এখানে একটু অ্যাবনর্মাল জিনিস দেখা যাচ্ছে, তাই না? অর্থাৎ আমার যে শ্রেণীসীমা, সেই শ্রেণীসীমা এখানে 10 দেওয়া হয়েছে, তার আগে কি লেখা হয়েছে বিলো 10, অর্থাৎ 10-এর নিচে। আবার দেখো লাস্টে আমি আবার কি লিখেছি অ্যাবাভ 40, অর্থাৎ 40-র চাইতে বেশি। তার মানে এখানে কি হচ্ছে যে লোয়ার লেভেল, মানে লোয়ার লেভেল যে লিমিটটা রয়েছে এবং আপার লেভেল যে লিমিট একটা টেবিলের, ফার্স্ট এবং লাস্ট দুটোই কিন্তু কি হয়েছে, ওরা খোলা অবস্থায় আছে, অর্থাৎ কোনো সীমাধারা ওদেরকে আটকানো হয়নি। এই যে দুই প্রান্ত একটা টেবিলের মানে গণসংখ্যা নিবেশনের যে দুই প্রান্ত খুলে রাখা হলো, এটাই হচ্ছে ওপেন এন্ড ফ্রিকোয়েন্সি, ওপেন এন্ড ক্লাস। মানে এখানে তোমার এই ক্লাসের ভিতরে আসলে 10 এর নিচে যে কোনো ধরনের ভ্যালু হতে পারে, সেটা 9ও হতে পারে, সেটা 0 হতে পারে, সেটা 1 হতে পারে, মানে বিলো 10। আবার অ্যাবাভ 40-তে যে কোনো, ধরো 45ও হতে পারে, আবার 90ও হতে পারে, তাই না? তার মানে এখানে আমার 10 এর নিচে যে ভ্যালু হবে সেটা হচ্ছে স্বাধীন, আবার 40-র উপরে যে ভ্যালু হবে সেটাও স্বাধীন। এখন সেটা আমার গণসংখ্যা নিবেশনে নেই, কিন্তু যখন একজন ইউজার সেই তথ্য ব্যবহার করতে যাবে, সে কিন্তু ওটাকে ধরে নিতে পারবে। যদি হয় 8 তাহলে সেই ক্লাসে ফার্স্ট ক্লাসে ধরে নেবে, আবার যদি হয় 49 তখন কিন্তু অ্যাবাভ 40, মানে এই ক্লাসটাতে ধরে নেবে। তো এই ছিল আমার ওপেন এন্ড ক্লাস। এখন আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি কিভাবে বের করবো এবং পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবো। দেখো আমি সূত্র লিখে রেখেছি যে ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করার সূত্র হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই রেঞ্জ অফ দ্য ক্লাস। সূত্রটা হচ্ছে fi ডিভাইডেড বাই সি, তোমরা দেখতে পাচ্ছ fi ডিভাইডেড বাই সি। আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবো, ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। এখন এই যে ফ্রিকোয়েন্সি কথাটা আমরা বারবার বলছি, যেটা আবার আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা ক্লাসে যে পরিমাণ অবজারভেশন রয়েছে তার সংখ্যা। অর্থাৎ আমরা যখন একটা টেবিল তৈরি করি এবং অনুসন্ধান ক্ষেত্র থেকে আমরা বিভিন্ন ধরনের অবজার্ভ ডাটা কালেক্ট করি, সেখানে সেই ডাটাগুলোকে যখন আমরা
ট্যালির মাধ্যমে প্রকাশ করতে পারি বা সরাসরি প্রকাশ করতে পারি। এই যে ডাটাটাকে বা অবজারভেশনটাকে আমরা যখন প্রকাশ করছি সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেমন আমি শুরুতে বলছিলাম যে আমার ক্লাসের ছাত্রদের টোটাল নাম্বার থেকে আমি আসলে জানতে চাচ্ছি যে আমার ছাত্ররা কে কত নাম্বার পেয়েছে বা আমার নাম্বারের রেঞ্জে কতজন ছাত্র রয়েছে, অর্থাৎ 10 থেকে 20-এ কতজন, 20 থেকে 30-এ কতজন, 30 থেকে 40-এ কতজন ছাত্র রয়েছে। এই যে ছাত্র সংখ্যা আমি জানতে চাচ্ছি, সেই ছাত্র সংখ্যাটাই আসলে ফ্রিকোয়েন্সি। যেমন আমি তোমাদেরকে প্রথমেই যখন শ্রেণী ব্যবধান শেখাচ্ছিলাম তখন কিন্তু এই তথ্যটা আমি তোমাদেরকে দিয়েছি। দেখো আমি ক্লাসে খেয়াল করলাম 10 থেকে 20-এর মধ্যে নাম্বার পেয়েছে 2 জন ছাত্র, 20 থেকে 30-এর মধ্যে পেয়েছে 5 জন ছাত্র এবং 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে 3 জন ছাত্র। অর্থাৎ আমার যে অনুসন্ধানকৃত ডাটা, সেই ডাটাগুলো যখন আমি কালেক্ট করে টেবিলে সাজালাম তখন আমি দেখলাম যে আমার ক্লাস 1-এ অর্থাৎ প্রথমে যে ক্লাসটা দেওয়া হয়েছে সেখানে আমার অবজারভেশন সংখ্যা হচ্ছে 2। তার মানে 2 জন ছাত্র এই 10 থেকে 20-এর মধ্যে মার্কস পেয়েছে এবং 20 থেকে 30-এর মধ্যে আমার অবজারভেশন হচ্ছে 5 জন ছাত্র পেয়েছে। তার মানে 5 জন ছাত্র হচ্ছে কি এই সেকেন্ড ক্লাসটা অর্থাৎ 20 থেকে 30 ক্লাসের গণসংখ্যা। আমি আশা করছি তোমরা ফ্রিকোয়েন্সি কি এখন বুঝতে পেরেছো। অর্থাৎ অনুসন্ধান ক্ষেত্র থেকে আমরা যে ডাটাগুলো কালেক্ট করছি, আমরা যে উদ্দেশ্যে উদ্দেশ্যটা নিয়ে কাজটা করেছি, সেই উদ্দেশ্য অনুসারে আমার প্রাপ্ত ডাটাকে যখন আমরা সাজাচ্ছি সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। যখন একটা অনুসন্ধান ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করা হয় তখন আসলে বাছাইকৃত তথ্য নয়, বিশেষ করে যখন প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয় সেখানে কিন্তু অনেক ধরনের অবিন্যস্ত তথ্য থাকে। তো সেই তথ্যগুলোকে যখন ক্লাসিফাই করা হয় সেখানে কোনো হার্ড রুলস নেই, অর্থাৎ there is no hard and fast rules for classifying data. It depends on the user who collect the data, মানে যে এই তথ্যগুলো ব্যবহার করতে চায় তার উপরেই ডিপেন্ড করে আসলে ডাটাগুলো সে কিভাবে সাজাবে। যেমন আমি তোমাদেরকে বারবার বলছি যে আমি একটা ক্লাসে ছাত্রদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোন ছাত্র কোন শ্রেণীতে আছে সেটা জানতে চাই। এখন আমি তো এখানে ছাত্রদের বয়স, তাই না, তাদের হাইট ইত্যাদিও জানতে চাইতে পারতাম, কিন্তু আমার জানার ইচ্ছা কি আমার কতজন ছাত্র কত নম্বর রেঞ্জের মধ্যে কত নাম্বারের রেঞ্জের মধ্যে রয়েছে। যেহেতু এটাই আমার জানার ইচ্ছা তাই এখানে কিন্তু আমি আমার ইচ্ছা মতো ডাটাগুলোকে ক্লাসিফাই করব। তো এখন আমরা শিখব প্রিন্সিপালস অফ ডাটা, অর্থাৎ কিভাবে ডাটা নীতিমালা কি ডাটার শ্রেণীকরণ নীতিমালা। তো ডাটার শ্রেণীকরণ নীতিমালা পড়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে যখন তোমাদেরকে ক্লাস ইন্টারভেলস বা ক্লাস লিমিট সম্পর্কে আলোচনা করছিলাম, এইগুলো দেখাচ্ছিলাম যে এটা কিন্তু কিভাবে বের করব সেই সম্পর্কে কিন্তু আমি তখন তোমাদেরকে কিছু বলিনি, আমি এখন সেটা তোমাদেরকে জানাবো। দেখো আমি লিখেছি নাম্বার অফ ক্লাস বা শ্রেণী সংখ্যা। অর্থাৎ আমি যখন একটা টেবিলে, যেমন ধরো আমি একটা টেবিল, এখানে আমার ক্লাস সংখ্যা যে ক্লাস, এই যে ক্লাস, এখানে কি লিখলাম আমি ফ্রিকোয়েন্সি বা এখানে মিড পয়েন্ট। তো এই যে ক্লাসটা আমি বের করব, সেই ক্লাসটা কিভাবে বের করব, আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে 10 থেকে 20, এটা তো আমি ধরে নিয়েছিলাম, তাই না। এই যে ক্লাস ইন্টারভেল বা নাম্বার অফ ক্লাস কত হবে, যেমন এখানে হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এখানে যে আমি সাজাচ্ছি আমার মনের ইচ্ছে মতো, আসলে মনের ইচ্ছে মতো সাজালে কিন্তু আমি আমার যে ডিজায়ার তথ্যটা রয়েছে সেটা কিন্তু পাবো না, তাই না। যে তথ্যটা পাওয়ার জন্য আমি এই টেবিলটা তৈরি করছি সেটা তো পাবো না, কারণ এটা আনলিমিটেড হতে পারে। কিন্তু আমাকে যখন একটা প্রয়োজনীয় সিদ্ধান্তে যেতে হবে তখন অবশ্যই তথ্যগুলোকে গুছিয়ে এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য থেকেই কিন্তু আমাকে আমার প্রয়োজনীয় তথ্য কালেক্ট করতে হবে বা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে এখানে ক্লাসের নাম্বার কেমন হবে সেটা আমি কিভাবে বের করবো, দেখো আমি একটি সূত্র লিখে রেখেছি, k = 1, এটা 1 প্লাস 3.322 log n। এখানে 1 প্লাস 322 নাম্বার তো আমার দেওয়াই আছে, এটা হচ্ছে অ্যাবসলিউট নাম্বার, এটা চেঞ্জ হবে না।
তাহলে কে কি, কে হচ্ছে নাম্বার অফ ক্লাসেস, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ক্লাসেসকে আমি কে দ্বারা প্রকাশ করলাম, এবং লগ এন, এন হচ্ছে এখানে আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন, এখানে ক্লাসটা কিন্তু এখানে উপরে, তাহলে টোটাল নাম্বার অফ অবজারভেশনকে আমি এন দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ তুমি যদি কোনো একটা টেবিলে তোমার ক্লাসেসকে ডিফারেন্স করতে চাও, মানে কতটুকু ক্লাস তুমি নিতে চাও, অর্থাৎ 10টা নিবে, 5টা নিবে না 20টা নিবে, এটা জানতে চাও, তাহলে তুমি এই সূত্রটিকে ব্যবহার করে তোমার শ্রেণী সংখ্যা কত হবে সেটা নির্ধারণ করতে পারবে। তবে যেহেতু আমরা পরিসংখ্যান নিয়ে কাজ করছি, সেহেতু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হলে সবচেয়ে সুবিধাজনক যে বিষয়টি হয় সেটি হচ্ছে শ্রেণী সংখ্যা 5 থেকে 15-র মধ্যে রাখলেই আমরা সহজে সেখান থেকে ক্যালকুলেশন করে প্রয়োজনীয় তথ্য বা সিদ্ধান্ত পেতে পারি। এরপরে আসি, সেকেন্ড আমরা আলোচনা করব ক্লাস ইন্টারভ্যাল, অর্থাৎ শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান আমরা সাধারণত কি করি, ধরে নিই। যেমন এখানে আমি একটা টেবিল লিখে রেখেছি, দেখো আমি ধরে নিয়েছি 800 থেকে 899, তাই না? তো ধরে না নিয়ে আমরা কিন্তু একটা ফর্মুলা ইউজ করার মাধ্যমেও শ্রেণী ব্যবধান বের করতে পারি। তো সেই ফর্মুলাটা কি, দেখো লেখা আছে i equals to range divided by 1 plus 3.322 log n। আমি আগেই বলেছি যে 1 plus 322 এখানে অ্যাবসলিউট নাম্বার, এটা থাকবে। আর log n কি, log n হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, যেটা আগের সূত্রে আমি লিখে রেখেছি। আর i হচ্ছে এখানে ক্লাস ইন্টারভ্যাল। তো রেঞ্জটা কি, তাহলে রেঞ্জটা কি সেটা জানার জন্য একটু তাকাও বোর্ডের দিকে, লেখা আছে রেঞ্জ ইকুয়ালস টু দ্য ভ্যালু অফ হাইয়েস্ট অবজারভেশন মাইনাস ভ্যালু অফ লোয়ার অবজারভেশন। অর্থাৎ একটা অনুসন্ধান ক্ষেত্র থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোর মধ্যে হাইয়েস্ট অবজারভেশন থেকে লোয়ার অবজারভেশনটাকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি রেঞ্জ। অর্থাৎ এই যে সীমাটা 800 থেকে 899, এটা কত, ডিফারেন্সটা কত? তুমি যদি 800 থেকে হিসাব করো তাহলে দেখবে এখানে ডিফারেন্স কিন্তু 100, কারণ 800 থেকে 899, 800, 801, 802 এই পর্যন্ত, এর থেকে তুমি যদি গুনতে থাকো একদম 899 পর্যন্ত, তাহলে দেখবে সেখানে কিন্তু 100 একটা রেঞ্জ বা শ্রেণী ব্যবধান নিয়ে এই সারণীটি তৈরি করা হয়েছে। কারণ পরবর্তীতে 900 থেকে 999, 1000 থেকে 1099 প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কিন্তু একই। তো সেজন্যই বলা হয়েছে যে ক্লাস ইন্টারভ্যাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরে নেওয়ার বদলে যদি আমরা এই সূত্র ইউজ করি তাহলে আমরা আরো অথেন্টিক একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তাহলে এরপরে আসি আমি, স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার দ্য লোয়ার লিমিট অফ ফার্স্ট ক্লাস, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট। প্রত্যেকটা গণসংখ্যা নিবেশন তৈরির ক্ষেত্রে আমাকে অবশ্যই স্টার্টিং পয়েন্ট ব্যবহার করতে হবে, এবং এই স্টার্টিং পয়েন্টটা কি হবে সেটার উপরও কিন্তু আমার ক্যালকুলেশনটা অনেকাংশে নির্ভর করছে। তো স্টার্টিং পয়েন্ট অবশ্যই ক্লোজ এন্ড হতে হবে, যদি ওপেন এন্ড হয় তাহলে কিন্তু এখানে সমস্যা হয়। ঠিক আছে, আমি ওপেন এন্ডও করতে পারি, কিন্তু এখানে তথ্যগুলো না আসলে কি মানে বিক্ষিপ্ত অবস্থায় হয়ে যাবে, কারণ মিড পয়েন্টগুলো আসলে সঠিকভাবে পাওয়া যাবে না। যেমন আমি দিলাম বিলো 10, এখানে যে কোনো একটা সংখ্যা আসতে পারে, তো সেই সংখ্যাটা কি আমি জানি না, তাহলে আমি মিড পয়েন্টে কি দিব? কারণ 10 থেকে 20 এটার মিড পয়েন্ট কিন্তু আমি খুব সহজেই বের করতে পারছি। 10 + 20 / 2, আমার মিড পয়েন্ট হচ্ছে কত? 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15। কিন্তু যখন আমি একটি ওপেন এন্ড স্টার্টিং পয়েন্ট ইউজ করব, সেখানে কিন্তু আমার মেইন যে শ্রেণী ব্যবধান সেটা কিন্তু আমি পাচ্ছি না, ফলে সেখানে কিন্তু আমি মিড পয়েন্টটাকে ব্যবহার করতে পারছি না। সেজন্য অবশ্যই কি করতে হবে, আমার স্টার্টিং পয়েন্টকে অবশ্যই ক্লোজ এন্ড হতে হবে, এবং সেটি এরকম হতে পারে যে 0, আইদার 0 or 5 or multiplies of 5। আমরা চেষ্টা করব সবসময় যাতে এটি 5 এর মাল্টিপ্লাই হয়। এর কারণ হচ্ছে যে তাহলে এটা আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। আর যেহেতু পরিসংখ্যানটা একটা ক্যালকুলেশনের জায়গা, সেখানে যত সহজে ক্যালকুলেশন করা যায় ওই তথ্যগুলোই আমরা আসলে ব্যবহার করব। এরপরে আসি আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে আমি যখন শ্রেণীকরণ করব সেখানে আমি কোন ধরনের মেথড ইউজ করব, এক্সক্লুসিভ মেথড ইউজ করব না ইনক্লুসিভ মেথড ইউজ করব। এক্সক্লুসিভ মেথড যদি আমি ইউজ করতে চাই তাহলে দেখব যে রেঞ্জগুলো কিন্তু খুব সহজেই বোঝা যায়। আমি তোমাদেরকে দেখাই এক্সক্লুসিভটা, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে আসলে। যেমন 10 to 20 এটা হচ্ছে আমার ক্লাস,
আর ফ্রিকোয়েন্সি দিলাম টু 20 to 30, 30 to 40। দেখো এখানে আমার 10 to 20, 20 to 30, 30 to 40 এই যে এক্সক্লুসিভ হলে আমার জন্য কিন্তু সব রাউন্ড ফিগার আসতেছে, যার কারণে আমার যখন আমি মিড পয়েন্ট বের করতে যাব বা আমি পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বের করতে যাব বা ডেনসিটি ফ্রিকোয়েন্সি বের করতে যাব আমার জন্য কিন্তু খুব সুবিধা হবে, কারণ এই রেঞ্জগুলো আসলে জোড় সংখ্যায় আছে, তাই না? তো এক্সক্লুসিভ যদি মেথড আমি ইউজ করি আমার জন্য ক্যালকুলেশনের সুবিধা হবে, তাই আমরা অবশ্যই এক্সক্লুসিভ মেথড ইউজ করব। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে আমরা কেন ইনক্লুসিভ মেথড ইউজ করব না? ইনক্লুসিভ মেথড ইউজ করলে আসলে ডাটার যে কন্টিনিউইং প্রসেস সেটা কিছুটা হলেও হ্যাম্পার হয়, কারণ যখনই তুমি এক্সক্লুসিভের পরিবর্তে ইনক্লুসিভে যাবা, দেখো আমি আরেকটা টেবিল নিচে লিখে রেখেছি ইনক্লুসিভ এই টেবিলটা, কারণ এখানে 800 থেকে 899, 900 থেকে 999, অর্থাৎ আমার প্রত্যেকটা নাম্বারে কিন্তু অড নাম্বার আসতেছে, তাই না? এই যে অড নাম্বার আসতেছে এর ফলে আমার একটু মানে এই গণসংখ্যা সারণীটা কন্টিনিউইং এর প্রবলেম হবে, এর জন্য আমাকে আবার কারেকশন ফ্যাক্টর ইউজ করতে হবে। এই যে কারেকশন ফ্যাক্টরটা আবার কি, দেখো কারেকশন ফ্যাক্টরটা আমি বের করে রেখেছি যে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট দুইটাতে কিন্তু আমি 0.55 দিয়ে এটাকে ব্যাখ্যা করেছি। 800 মানে হচ্ছে 799.5 এবং 899.5। এবার এই দুইটা ডিফারেন্স বের করো, তাহলে দেখবে যে একটি ইভেন নাম্বার আসছে। যেমন 899.5 থেকে তুমি যদি 799.5 বিয়োগ দাও তাহলে কিন্তু ফুল 100 পাবে, তাই না? যদিও এখানেও পাচ্ছ, কিন্তু তোমাকে অবশ্যই ডাটা মানে সঠিকভাবে পাওয়ার জন্য তোমাকে কিন্তু এই 0.5 বা ফ্র্যাকশন অ্যামাউন্ট ব্যবহার করতে হবে, যেটা এক্সক্লুসিভে করতে হয়নি। 10 থেকে 20 দুজন, এক্ষেত্রে আমরা কি করব, আপার লিমিটটাকেই ধরবো। যেমন ধরো আমার কিছু স্টুডেন্ট, যেমন কয়জন স্টুডেন্ট আমার 10 থেকে 20-এর মধ্যে আছে, আমার তথ্যের মধ্যে সেটা স্পষ্টভাবে দেওয়া নাই, কেউ 20 পেয়েছে, ধর দুজন 20 পেয়েছে, দুজন 10 পেয়েছে, তখন আমি কি করব, এই দুজনকে 10-এর দুজনকে এখানে রাখবো, আর এই যে 20-এর লোয়ার লিমিট 20 থেকে 30 এখানে কিন্তু 20-এর দুজনকে নিয়ে আসবো। এটা এক্সক্লুসিভ মেথডে কিন্তু ইজিলি করা যায়, কিন্তু ইনক্লুসিভ মেথডে যখন সেখানে 0.5 তখন কিন্তু মানে ডাটা সেট করতে একটু প্রবলেম হয়। তো এবার আসি আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে যখন আমরা একটি গণসংখ্যা সারণী তৈরি করব সেখানে অবশ্যই প্রত্যেকটা ক্লাসের শ্রেণী ব্যবধান কিন্তু সেম সাইজের হতে হবে। যদি তুমি সেম সাইজ না করো তাহলে কি পরিসংখ্যান হবে না? অবশ্যই হবে, পরিসংখ্যান হবে, তোমার গণসংখ্যা সারণী হবে, কিন্তু সেখানে যখন তুমি ক্যালকুলেশন করতে যাবে তোমার সিদ্ধান্ত নিতে কিছুটা জটিলতার সৃষ্টি হতে পারে। সেজন্য সবচেয়ে ভালো হয় তুমি যদি সেম সাইজের এক একটা ক্লাস নাও। এরপরে আসি আরেকটি বিষয়, আমরা যখনই ক্লাসগুলো নিব তখন আমরা চেষ্টা করব যে আমাদের ডেনসিটি অফ ফ্রিকোয়েন্সি বা যে ফ্রিকোয়েন্সির যে ঘনত্ব সেটা যেন অবশ্যই মিডলে গিয়ে বেশি হয়। যেমন দেখো এখানে আমি কি চেষ্টা করেছি, আমার ফার্স্ট ডে ফ্রিকোয়েন্সি মানে 2, ফার্স্ট ক্লাসের জন্য যে 2 এবং সেকেন্ড ক্লাসের জন্য কিন্তু 5 এবং থার্ড ক্লাসের জন্য 3, অর্থাৎ আমি যখন আমার গণসংখ্যা সারণীটি তৈরি করছি তখন আমার মিডলে কিন্তু আমার ফ্রিকোয়েন্সির ডেনসিটিটা বেশি। এটা এই কারণে করা হয়, তাহলে তুমি বেশি তথ্য একত্রে সন্নিবেশিত করতে পারবে। কিন্তু তুমি যদি বেশি তথ্য একত্রে সন্নিবেশিত না করো এবং শ্রেণী ব্যবধান কম ধরো তাহলে তোমার যে ক্লাসগুলো আছে সেটার সংখ্যা বাড়তেই থাকবে। আমি তোমাদেরকে যে কথাটা আগেও বলেছি যে আমি চেষ্টা করব বা আমরা চেষ্টা করব, একজন ইউজার হিসেবে চেষ্টা করব আমাদের শ্রেণী ব্যবধান থেকে যাতে মানে শ্রেণীর সংখ্যা যাতে 5 থেকে 15-এর মধ্যে থাকে, তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত গ্রহণে সহজ হবে। আচ্ছা, এটা গেল আমার ডেনসিটির বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা তোমাদের একটু আগে বললাম যে আমরা অবশ্যই চেষ্টা করব অড নাম্বারগুলোকে কি করার জন্য, শ্রেণী ব্যবধানে অড নাম্বার অ্যাভয়েড করার জন্য। আর আমরা স্টার্টিং পয়েন্ট অবশ্যই 0 থেকে 5 বা মাল্টিপ্লাইস অফ 5 নিব আমরা। আর যে বিষয়টা এখানে বলেছি সেটা হচ্ছে যে এক্সক্লুসিভ মেথড আমরা ইউজ করব। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের নিরাপত্তা আশা করে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।
ধন্যবাদ সকলকে।